আমার কাছে কিন্তু প্রত্যেকটা রিপোর্ট আছে এবং আমি ইচ অ্যান্ড এভরিথিং জানি। সুতরাং কোথাও যদি চেঞ্জ করারও প্রয়োজন হয়, যারা নট এফিশিয়েন্ট, যারা এফিশিয়েন্ট সার্ভিস দিতে পারছে না, প্রয়োজন হলে লোকালি সার্ভে করে কাজের লোকেদের দায়িত্ব দেওয়া হোক। সেক্ষেত্রে আমাকে রিপোর্ট আমি চাই না, আমার লিস্ট চাই। আমি 10 দিন টাইম দিলাম, একটু তো টাইম লাগবেই ভালো খুঁজে বের করতে। অনেক ভালো লোক আছে, ট্যালেন্টেড লোক আছে, যারা মানুষকে ভালোবাসে, কাজটা জানে, তাদের কিন্তু কাজে ইনভলভ করা হচ্ছে না। যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে লাল গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, লাল গাড়ি চড়া বারণ, তা সত্ত্বেও আমি চড়ি না। স্কুটার হাঁকিয়ে, পাইলট হাঁকিয়ে ঘুরে বেড়াচ্ছে, দো দে আর নট এন্টাইটেলড। আর যে ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড অথরিটির কাজ হয়ে গেছে তার একটা লিস্টও আমি চাই। কারণ এগুলো রেখে গভর্নমেন্টের টাকা খরচ করার কোনো মানে হয় না গা টেপার পা টেপার জন্য। এদের অন্য জায়গায় কাজে লাগালে বরঞ্চ তারা মানুষের অন্যান্য কাজগুলো করুক, কাজ শিখুক। যে যার ইচ্ছা মতো ওই ডেভেলপমেন্ট অথরিটিগুলোকে লোক ঢুকিয়ে গেছে। কবে ঢুকিয়েছে, কী করে ঢুকিয়েছে, কত ঢুকিয়েছে, তারা কি করছে, তার একটা ডিটেলস রিপোর্টও আমি চাই। এবং এখানে আলাপনকেও আমি একটু বলছি, এই অথরিটিগুলোর ব্যাপারে, ডিটেলসটার ব্যাপারে তুমিও একটু কাজ করবে, তুমি একটু হেল্প করবে। গোপালিকা একা পারবে না, ডিটেলস নিয়ে আমাকে দেবে। তারপরে সরকারিভাবে যা দায়িত্ব নেওয়ার আমি নেব। এসজেডিএ অলরেডি ভেঙে দেওয়া হয়েছে, ডিএমের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে। এইভাবে অন্যান্য জায়গাতেও যার কাজ হয়ে গেছে সেখানে কোনো অথরিটি থাকার দরকার নেই, মানুষই হোক অথরিটি। আমার সেলফ হেল্প গ্রুপে মেয়েরা খুব ভালো কাজ করে, ছেলেরাও। আশার মেয়েরা কত ভালো কাজ করে, তারা যদি করতে পারে তাহলে পাবলিক ওয়ার্কটা রাস্তায় মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানরা বা যে যিনি দায়িত্বে আছেন তার কোনো দায়িত্ব নেই। আজকে বললাম, দুদিন বাদে ভুলে গেল, এবারে কিন্তু সেটা হবে না। আমি দেখব ডেভেলপমেন্ট কি হচ্ছে, আর না হলে আমি কিন্তু ভেঙে দেবো। পরিষ্কার বলছি, তখন আমায় কিন্তু দোষ দেবেন না। এবং সেক্ষেত্রে আমি আর তুমি করব না। দুটো মিউনিসিপ্যালিটিকে ডাক আমরা দিতে পারিনি, তার কারণ বাপি পরে আমি দিতে পারিনি, তার কারণ অন্য মিউনিসিপ্যালিটি আছে, তারা কিভাবে নেবে। কারণ আমি আমাদের লোকেদের যতটা বকতে পারি, বাইরের লোকেদের, অন্য রাজনৈতিক দলের লোকেদের অতটা বকার অধিকার আমার নেই, এটা তাদের নিজস্ব ব্যাপার। সেই জন্যই যাই হোক, তারা আমাদের সাথে যোগাযোগও রাখে না, তারা তাদের মতো ভালো করে কাজ করুক, শুভেচ্ছা থাকবে দিস মাছ। আর পঞ্চায়েত এলাকাতেও উলগা কোথা থেকে কাটবো বুঝতে পারছিলাম না, ওই জন্য প্রথমে অনেকটা দেখালাম। দীর্ঘদিন পর অত্যন্ত রণংদেহী মূর্তিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণটা নতুন করে বলার দরকার নেই, আপনারা সবাই জানেন। লোকসভা নির্বাচনের যে পুরসভা ওয়ারি ফলাফল, তাতে কার্যত দেয়ালে পিঠ ঠেকে গেছে তৃণমূল কংগ্রেসের। বিজেপি দল হিসেবে গোটা রাজ্য জুড়েই অনেকটা এগিয়ে গেছে। সুতরাং তাকে এই ধরনের সভা ডাকতেই হতো এবং ডেকে পৌরসভা যারা পরিচালনা করছেন তাদের ধমক ধমক দিতেই হতো, এমনকি তাড়িয়ে দেবার যে হুমকি ধামকি সেটাও দিতে হতো। সেটাই করেছে। একেবারে খুব ভালো কাজ করছে যারা কয়েকটার নাম বলেছেন, খুব বাজে কাজ করছে যারা তাদের কয়েকটার নাম বলেছেন, আর যা অভিযোগ একের পর এক করেছেন, কখনো কখনো নাম ধরে, সুজিত বোসের নাম ধরে যা যা বলেছেন সেগুলো তো আপনারা সারাদিন শুনেছেন। সেগুলো নিয়ে নতুন করে কিছু বলছি না, কিন্তু একটাই প্রশ্ন তুলতে ইচ্ছে করছে। এই 13 বছর সরকার চালাবার পর আজকে মাননীয় মুখ্যমন্ত্রী একদিকে নিজে বলছেন যে আমার কাছে সব রিপোর্ট আছে, এইচ এন্ড এভরিথিং আমি জানি, আবার একের পর এক অভিযোগ করে যাচ্ছেন ওই দলের পুরপ্রধান থেকে শুরু করে, মেয়র থেকে শুরু করে, এমএলএ, এমপি, কাউন্সিলর প্রত্যেককে।
তাহলে নিজে যদি সব জানেন, সব জেনে এতদিন পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি, এখন হুমকি ধামকি দিচ্ছেন, এই লোকসভা নির্বাচনে দেয়ালে পিঠ ঠেকে গেছে ফলাফলে, তারপরে তাহলে একটা আঙুল যদি ওইভাবে দেখানো হয়, তাহলে বাকি একটা, দুটো, তিনটে, চারটে সবকটা আঙুল নিজের দিকে থাকে না? প্রশ্ন উঠবে না যে এতদিন পর্যন্ত কি করেছেন, এতদিন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেননি কেন? কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো নেননি। এমনি যা যা দুর্নীতি সামনে এসেছে সেই দুর্নীতিগুলোতে সিবিআই তদন্ত কোর্টের নির্দেশে দেওয়ার পরে তারপর তারা গ্রেপ্তার হয়েছে। নিজে থেকে কিন্তু কারো বিরুদ্ধে ব্যবস্থা নেননি। না পার্থ চট্টোপাধ্যায়, না বালু, না মানিক ভট্টাচার্য থেকে দলের সব রত্ন তাদের বিরুদ্ধে কখনো ব্যবস্থা নেননি। আর যখন এইরকম একটা অবস্থা এসে গেছে, নির্বাচনের ফলাফলে পৌরসভাগুলোতে সমূহ পরাজয়, তখন মিটিং ডেকে এরকম করকানি ধমকানি, শুধুমাত্র যে নিজের দলের দলীয় নেতাকর্মীদের বলছেন, এমপি এমএলএদের বলছেন তাই নয়, এসডিও বিডিও থেকে শুরু করে ডিএম আইসি কাকে বাদ দিলেন সবাইকে বলেছেন। বক্তব্য শোনাবো, এক এক করে একটু আলোচনা যদি করি তাহলে কি দাঁড়াচ্ছে? তোলাবাজি করছেন দলের পুরপ্রধানরা, নেতা কর্মীরা বলেছেন, এবং আমলারাও কোথাও কোথাও যুক্ত হয়ে গেছেন, যুক্ত হয়ে আমলারাও তাদের কাছ থেকে ভাগ নিচ্ছেন, এরকম বলেছেন। বলছে বিল্ডিং ভাঙছেন না কেন, ভেঙে দিন, দু একটা ভাঙুন, দরকার হলে আমার বাড়ি থেকে শুরু করুন। বুঝতে পারছেন কার ঘাড়ে কটা মাথা বিল্ডিং ভেঙে দেবে? মিউটেশন নিয়ে দেরি হচ্ছে বলছে, অনলাইনে করে দেওয়ার পরেও তারপরে দেরি হচ্ছে, কারণ ওই টাকা পয়সার ব্যাপারটা রয়েছে। আর ই টেন্ডার ই পোর্টালের কথা বিভিন্ন সময় বলা হয়, ই টেন্ডার ই পোর্টালে করলে তো আর আহ, আমদানি হবে না, সুতরাং তাদের অফিসে এনে আজকে নয় কাল, কাল নয় পরশু ঘুরিয়ে ওই শেষকালে টাকা পয়সার থ্রুতে আবার ই টেন্ডারেই করা হবে, কিন্তু ওই ঘোরানো হবে মাঝখানে আর টাকা পয়সার থ্রুতে করা হবে। কর্মী নিয়োগ দীর্ঘদিন ধরেই অভিযোগ করেন যে তার কাছে কোনো রিপোর্ট নেই, তাকে কোনো না জানিয়ে, সরকারকে না জানিয়ে যে যার মতো করে বিভিন্ন পুরসভায় ডেভেলপমেন্ট অথরিটিতে কর্মী নিয়োগ করে দিয়েছে। কি করবে বলুন তো? সরকারি চাকরি তো নেই। কোনো অফিসে 100টা পদ থাকলে 10টা 20টা লোক আছে, বাকি 80টা পদ ফাঁকা, তাহলে কাজ হবে কি করে? বাধ্য হয়ে স্থানীয় স্তরে অল্প সামান্য কিছু পয়সা কড়ির বিনিময়ে দলের যারা নেতাকর্মী, যারা ভোটের সময় ভোট লুট করার কাজে সাহায্য করেন বা সামনের সারিতে দাঁড়িয়ে পার্টির কাজ করেন, তাদেরই কম পয়সায় নিয়ে নেওয়া হয়, তাদের দিয়ে কাজ চালানো হয়। সেটাতেও গোসা, মানে দুদিক দিয়ে শাঁখের করাত, যেতেও কাটবে আসতেও করবে। নিজেই বলবেন যে লোকজনকে নেবেন এবং তাদের দিয়ে কাজ করাবেন, আর এখন বলছে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ছাড়া, ফিনান্স দপ্তরের কোনো অনুমতি ছাড়া কাউকে নেবেন না, আর নিলে তার দায়িত্বে নেবেন, আমরা কিছু করতে পারবো না, সরাসরি বলছে। আর বিল্ডিং বা অন্যান্য সমস্ত ক্ষেত্রে বলবার চেষ্টা করছেন যে এমপি এমএলএ মিনিস্টার কারো কথা শুনবেন না, কারো কথা শুনবেন না, আমার কথাও শুনবেন না। আমি যদি কোনো কিছু বলি আমার কথাও শুনবেন না, আপনি আপনার কাজটা, আপনার দায়িত্বটা সঠিকভাবে পালন করবেন। কাকে বলছেন? কাকে? কাকে নির্দেশ দিচ্ছেন? সরকারের মুখ্যমন্ত্রী বলছে বিল্ডিং ভাঙছেন না কেন? কে ভাঙবে? পুরসভা? আপনারই তো সরকার। আমি বললাম যে একটা আঙুল অন্যের দিকে দেখালে 4টে আঙুল আপনার নিজের দিকে থাকছে। ব্যবস্থা নিচ্ছেন না তো কিছুদিন, নেননি তো কিছুদিন, এতদিন ব্যবস্থা। কারণ আছে। আই ওয়াশ, আই ওয়াশ, মানুষের কাছে একটু ধমকি ধামকি দিয়ে নিজের ভাবমূর্তি রক্ষা করার চেষ্টা। ওই যাদের ধমক ধামক দিলেন তাদের সাথে গোপনভাবে কথা বলে দেখুন তো, তাদের কিচ্ছু মনে হবে না। না, ওরম বলতেই পারেন। মুখে বলবেন, অথচ বলবেন যে হ্যাঁ যেটা করছো সেটাই চালিয়ে যাও, নাহলে টাকা আসবে কোত্থেকে, আমদানি হবে কোত্থেকে, দল চলবে কি দিয়ে? এখন তো আর ছবিও আঁকেন না, আর এখন ওই ছড়া কবিতাও এখন টুকটাক হয়তো লেখেন, কিন্তু আর ছবি আঁকতে দেখি না, ছবি কিনতেও দেখি না কাউকে। বলছেন আইসি যারা হচ্ছেন তারা একটু রোজগার করে নেওয়ার চেষ্টা করছেন, এসডিও হলে ভাবছেন একটুখানি জমিয়ে নিই, ডিএম হলে ভাবছেন কিছু টাকা তুলে নিয়ে দেশের বাড়ি পাঠিয়ে দিই। ভাবতে পারেন নিজের সরকারের বিরুদ্ধে এই ধরনের সমালোচনা করছেন, তারপরেও নবান্ন 14 তলায় মুখ্যমন্ত্রী হয়ে বসে থাকবেন? পদত্যাগ করতে ইচ্ছে করে না? নিজে এই যাবতীয় ব্যর্থতার দায় নিয়ে সরে যেতে ইচ্ছে করে না? দোষ কি শুধু ওই আপনার দপ্তরের মন্ত্রীদের, আমলাদের, পুলিশ প্রশাসন সবার? মুখ্যমন্ত্রী হিসেবে নিজে কোনো দায় নেবেন না? বলছেন আমি কি ঘর ঝাড় দিতে বেরোবো, রাস্তা ঝাড় দিতে বেরোবো? না, আপনি বেরোবেন কেন? আপনি কেন বেরোবেন? আপনার কাজ প্রশাসনকে পরিচালনা করা, সে কাজে আপনি পুরোপুরি ব্যর্থ, নিজে স্বীকার করছেন। বলছেন এগুলো বড্ড চোখে লাগছে, আর করবেন না, চোখে লাগছে আর করবেন না। সল্টলেক নিয়ে লজ্জা লাগছে, টাকার বিনিময়ে যেখান থেকে খুশি লোক বসিয়ে দিচ্ছে সুজিত বসু।
আপনার মন্ত্রিসভার সদস্য, আপনার অত্যন্ত প্রিয়। দুর্গাপুজোয় সুজিত বসুর দুর্গাপুজো আপনি সবার আগে উদ্বোধন করতে চান, সে যেতেই পারেন, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। কিন্তু এই অভিযোগগুলো যখন আসছে, দুর্গাপুজোটার কথা যদি আপনাকে বলতে হয়, তাহলে পাশাপাশি এই বিষয়গুলোকেও কিন্তু এন্ডোর্স করতে হবে, না হলে দুর্গাপুজোটা হবে কি দিয়ে? অত বিলাস বৈভব কি করে হবে? এগুলো করতে হবে না? তাহলে সুজিত বসু যদি গোপনে এখন বলবার চেষ্টা করে বা দিদির কানে কানে বলবার চেষ্টা করে আপনি এগুলো বলছেন, এগুলো যদি না করি তাহলে দুর্গাপুজোর টাকা জোগাড় করবো কোথা থেকে? বলবে না? এই জন্য বললাম, একটা আঙুল যখন ওদের দিকে দেখাচ্ছেন, বাকি চারটে আঙুল নিজের দিকে থাকছে। সেই দায় স্বীকার করে সেই দায় নিয়ে চলে যেতে ইচ্ছে করছে না নবান্ন থেকে? ভোট বড় বালাই, নির্বাচনের ফলাফলে পিছিয়ে রয়েছেন, এটা বুঝতে পেরে আগামী 2 বছর যে সময়সীমা রয়েছে, সেই সময়সীমার দিকে নজর রেখে চাইছেন যে যত তাড়াতাড়ি গোটা বিষয়টাকে রিপেয়ার করে মানুষের কাছে ভাবমূর্তিটাকে উজ্জ্বল করা যায়। জানেন আরো কি কি বলেছেন আজকে? আকাশ থেকে পড়বেন, আকাশ থেকে পড়বেন। শুনুন, একটু প্রতিবেদন বড় হোক, শোনাই আপনাদের, শুনুন। যখন তখন ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে মিউনিসিপ্যালিটিগুলো, আমাদের জিজ্ঞেসও করছে না। আর যখন তখন ক্যাজুয়াল লোক নিয়ে নিচ্ছে না জিজ্ঞেস করে। বারবার বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল অর্ডার ছাড়া করবে না, অথচ অনলাইনটাকে অ্যাভয়েড করে কিভাবে দিয়ে দেওয়া হচ্ছে পারমিশন। যার আছে সে পেয়ে যাচ্ছে, যে দিতে পারছে, আর নেই সে পাচ্ছে না, তাকে হ্যারাস হতে হচ্ছে। টাকার বিনিময়ে পুরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। আমি হাওড়া পুলিশকে বলবো একটা তদন্ত করার জন্য, এবং চিফ সেক্রেটারিকে আমি অর্ডার দিচ্ছি, সেখানে যদি রাম শাম যদু মধু যেই হোক, ইভেন আমিও যদি হই, আমাকেও ছাড়বেন না। আমি জানতে চাই না কে দখল করেছে, কিভাবে করেছে, পেছনে কারা গ্যাং আপ করেছে এবং কিভাবে এগুলো হয়েছে, আমি এসব জানতে চাই। সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, লোভ বেড়ে যাচ্ছে, লোভটাকে কমাতে হবে। বাইরের লোকেরা এসে এখানে সব জমি জায়গা দখল করে নিচ্ছে, কারণ টাকার বিনিময়। বড় বড় মাল্টি স্টোর কমপ্লেক্স হয়ে যাচ্ছে সরকারি জমি দখল করে, সরকার থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করছে না। আর তাতে কেন আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করব না? অনলাইনে করে দেওয়া সত্ত্বেও হচ্ছে না। রাজ্য সরকার বহু নতুন রাস্তা করেছে, কিন্তু কোনো সংরক্ষণ হয় না। আমি তো বলেই দিয়েছিলাম, যে রাস্তা করবে যে কোম্পানি, তাকে 5 বছরের গ্যারেন্টি নিতে হবে, করছে না। সলিড ম্যানেজমেন্টে অ্যাডভান্স দিয়ে দিচ্ছেন আপনারা, টাকাটা নিয়ে পালিয়ে যাচ্ছে সোলার পাওয়ারের, এবং টাকাটা নিয়ে পালিয়ে যাচ্ছে, অথচ অ্যাডভান্সটাও নিয়ে পালিয়ে যাচ্ছে। কেন দিচ্ছেন? কে পাওয়ার দিয়েছে? এই পাওয়ার লোকালি আর হবে না। ল্যান্ড ডেভেলপমেন্ট, সোলার পাওয়ার, এগুলো স্টেট এবং রিসাইক্লিং অফ দ্য জঞ্জাল, যেগুলো, এগুলো থেকে তো আমাদের ইনকাম হতে পারে। কেন করছি না? এটা সেন্ট্রালি করতে হবে। এসডিওকে দিলেও যা, ডিএমকে দিলেও তাই, নমিনেটেড মেম্বারকে দিলেও তাই, ইলেক্টেড বডিও তাই। তো কাকে দিয়ে করবো এগুলো? তো মহা মুশকিল হয়ে গেছে। এইগুলো দেখবার জন্য দরকার হলে আমাকে যারা এই কাজগুলো জানে, কর্পোরেশন এই দায়িত্ব পালন করছেন না, শুধু কর্পোরেশন বললে হবে না, মিউনিসিপ্যালিটিগুলো দায়িত্ব পালন করছেন না, ট্যাক্স বাড়ানো ছাড়া, আর বিল্ডিং তৈরি করা ছাড়া, আর লোক বসানো ছাড়া। আমি তো বলেছি, যে হকাররা আছে তারা আমাদের ভাই বোন, এর থেকে বেশি যেন আর না বাড়ে। হাতিবাগানটা কখনো তাকিয়ে দেখেছেন কি অবস্থা? গড়িয়াহাটে আপনারা স্টল দিয়েছেন, ভালো কথা, কিন্তু স্টলের পেছনটা আবার কিন্তু তিপ্পল লাগিয়েছে কালো লাল। সেই জন্য এমন কিছু সিস্টেম করতে হবে যাতে ওটা দেখতে ভালো লাগে। আমি পরশুদিন আসছিলাম ওয়েবেলের কাজ দিয়ে, দেখলাম কত দোকান বসে গেছে, সব আউটসাইডার, কিনে খাচ্ছে, বাড়ির সামনে পাচ্ছে, এটা ভালো, কিন্তু দেখতে কি ভালো লাগছে?
ডার্টি করে রেখে দিয়েছে জায়গাটা। কেন একটা খাওয়ার জন্য একটা নতুন জোন করছেন না আপনারা, যে জোন আপনার শহরকে ডিস্টার্ব করবে না, মানুষকে ডিস্টার্ব করবে না। বৃদ্ধ বৃদ্ধা থাকেন, ভাড়া নিয়েছে তার কাছ থেকে, ভাড়া নেবার পর পারমিশন নেই, উইদাউট পারমিশনে 3 তলা 4 তলা 5 তলা তুলেই যাচ্ছে। কেন তাদের অ্যারেস্ট করছেন না? কেন ভেঙে দিচ্ছেন না? 2-1টাকে অ্যারেস্ট তো করুন, 2-1টা ভাঙুন। আমি বলবো স্টার্ট ফ্রম মাই হাউস। কেন আমি ইলিগাল জিনিসকে আমি অ্যালাউ করবো? যেই হোক, কোনো এমএলএ এমপি মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার, জেলা এসডিও ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে, কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি, এসডিও হলে একটা সঞ্চয় করে নি, ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নি দেশে পাঠিয়ে দিই। এগুলো অনেক হয়েছে, আর করবেন না প্লিজ। এবার কিন্তু বড্ড চোখে লাগছে। সল্লেক আমার লজ্জা লাগছে। রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট, সল্লেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন কেন বাইরের লোক বসবে? এআরডি অফিসের অপোজিটে, যদি আপনাদের আমি ছবি দেখাই ভাববেন না যে আমি উইদাউট কাগজপত্রে আপনাদের কাছে চলে এসেছি। ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন। এর জন্য কত দিতে হয়েছে? এই একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে। কেন? ওয়াই? আমি জানতে চাই কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা? কেন সল্টলেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না? তারা তো ইলেক্টেড বডি, কেন কাজ করে না আমি জিজ্ঞেস করছি। রাস্তা ঝাড় দেয় না, এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে যেতে হবে? আর শোনাচ্ছি না, শুধু এটাই বললাম যে কত দিতে হয়েছে, কারা টাকা নিয়েছে জানেন না? নাম করে তো বলছেন যে সুজিত বোস কম্পিটিশন করে লোক বসাচ্ছে। সুজিত বোসকে সরাবেন মন্ত্রিসভা থেকে? আছে ক্ষমতা? সরাবেন? আর সবচাইতে বড় কথা, যে পুরো দপ্তর নিয়ে এত অভিযোগ, আজকে এত 1 ঘন্টা ধরে বকাবকি করলেন, সেই পুরো দপ্তরের মন্ত্রী কে? ফিরহাদ হাকিম। তিনি কলকাতা কর্পোরেশনও চেয়ারম্যান। গোটা বক্তব্য জুড়ে একবারও ফিরহাদ হাকিমকে তো এইটুকু কথা বলতেও শুনলাম না। তার বিরুদ্ধে কি কোনো অভিযোগ নেই? তার বিরুদ্ধে কোনো তিরস্কার নেই? না, তার বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না। কারণটা নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি আর নতুন করে বলছি না। প্রিয় দর্শক, কি বলবেন আপনারা? একটা আঙুল ওদের দিকে দেখালে বাকি 4টে আঙুল তো মুখ্যমন্ত্রীর দিকে। এই যাবতীয় দুর্নীতি বলুন, যাবতীয় অন্যায়, অত্যাচার, জুলুমবাজি, যা কিছু অপশাসন, এর দায় নিয়ে 14 তলা থেকে নেমে চলে আসা উচিত না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের? আপনারা বলুন। ধন্যবাদ। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি।